কবি কৃত্তিবাস ওঝা, যিনি রামায়ণের বঙ্গানুবাদ করেছিলেন। কবি কৃত্তিবাস ওঝার জন্মভিটের ঠিক কাছাকাছি রয়েছে এই পবিত্র তীর্থস্থানটি। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অতি পবিত্র এই তীর্থস্থান। এখানে একবার আসলে আর ফিরতে ইচ্ছা করবে না। হিন্দু না হয়েও তিনি হরির নাম করতেন, আর তার সেই হরির নাম করার জন্য তিনি অনেক ব্যথা, দুঃখ, কষ্ট সহ্য করেছেন। আমি বলছি হরিদাস ঠাকুরের কথা, যিনি প্রতিদিন 3 লক্ষ বার হরির নাম জপ করতেন। আমি আজকে চলে এসেছি সেই হরিদাস ঠাকুরের ভজনস্থলে, যেখানে বসে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ বার হরির নাম জপ করতেন। কোথায় এই হরিদাস ঠাকুরের ভজনস্থল, আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ, আর আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি রানাঘাট থেকে উঠে পড়েছি শান্তিপুর লোকাল ট্রেনে। ট্রেনটা বেশ ফাঁকা। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের প্রকৃতির অপরূপ এই শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম আজকের গন্তব্যস্থলের দিকে। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ফুলিয়া স্টেশনে। আজ আমার ট্রেন যাত্রা এখানেই শেষ। শিয়ালদহ বা রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই ফুলিয়া স্টেশনে। ফুলিয়া স্টেশনে আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই ওভারব্রিজ দিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে বাইরে বেরোনোর যে জায়গাটা, টিকিট কাউন্টারের পাশ দিয়েই এই বাইরে বেরোনোর রাস্তা। এইখান থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে কৃত্তিবাস যাব। এইখান থেকে টোটোয় করে কৃত্তিবাস যেতে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। চলে এসেছি কৃত্তিবাস ওঝার জন্মভিটের সামনে। আমি এই মোড়টায় নামলাম, আর এই মোড়ে নেবেই দেখুন এখানে একটা তোরণ রয়েছে, কৃত্তিবাস স্মৃতি তোরণ। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইখান থেকে 2-1 পা এগোলেই বাঁদিকেই আপনারা দেখতে পাবেন সেই ঐতিহাসিক স্থান কৃত্তিবাস ওঝার জন্মস্থান। এই যে সামনেই দেখছেন, এইটি হচ্ছে কৃত্তিবাস স্মৃতিসৌধ। আর ওই যে দেখুন বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। আর এই হচ্ছে দেখুন সেই বটগাছ, যে বটগাছের তলায় বসে কবি কৃত্তিবাস ওঝা রামায়ণ বাংলায় রচনা করেছিলেন। আর এই হচ্ছে মন্দিরটা। এখানে দেখুন কৃত্তিবাস ওঝার একটি মূর্তি রয়েছে, তবে মূর্তিটি কাপড় দিয়ে ঢাকা রয়েছে, সেই জন্য ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। আর এই হচ্ছে সেই বটগাছ, পবিত্র বটগাছ। এই বটগাছের তলাটা দেখুন সুন্দর করে বাঁধানো রয়েছে। আর এই হচ্ছে কৃত্তিবাস কূপ। এই যে দেখুন এখানে লেখা রয়েছে কৃত্তিবাস কূপ। হয়তো কখনো কোনো কালে কবি কৃত্তিবাস ওঝা এই কূপের জলই ব্যবহার করতেন। সেই কূপটি এখানে সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে। কবি কৃত্তিবাস ওঝার এই জন্মস্থান দর্শন করেই এই যে বাঁদিকে যে রাস্তা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা চলে যাব আমার আজকের গন্তব্যস্থল নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুঠিরে।
চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী হরিদাস ঠাকুরের ভজন কুটিরের একদম সামনে। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। সামনেই দেখছেন বিশাল বড় একটা তোরণ, সামনেই রয়েছে বড় একটা লোহার গেট, আর প্রবেশদ্বারের দুই সাইডে দেখুন রয়েছে দুইটি মূর্তি যারা খোল বাজাচ্ছে। তো চলুন এবারে মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সামনেই যে দেখছেন মন্দিরটি, এটি হচ্ছে মূল মন্দির। এই মন্দিরটি ছাড়াও এখানে কিন্তু ছোট বড় আরও 3-4টে মন্দির রয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এই একটি মন্দির। এই মন্দিরটি নতুন নির্মাণ করা হয়েছে। এটি হচ্ছে কালী মন্দির। আর এইখানে দেখছেন এই একটি বোর্ড রয়েছে। এই বোর্ডে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত জীবন কাহিনী লেখা রয়েছে। এই জায়গাটা এত শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর, এখানে একবার আসলে মন চাইবে বারবার আসতে। প্রবেশদ্বারের বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এই বিল্ডিংটি। এইটি হচ্ছে সাধু নিবাস। এইখানকার যে সেবায়েতরা রয়েছেন, সাধুরা রয়েছেন, এই বিল্ডিংটিতে ওনারাই থাকেন। মূল মন্দিরের সামনেই দেখুন এখানে একটা টিনের সেট করা রয়েছে, আর এখানে কিছু মূর্তি রয়েছে। চলুন এই মূর্তিগুলো আমরা আগে দর্শন করে নিই। এইখানে দেখুন রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ওনার পরম ভক্ত হরিদাসকে কোলে নিয়ে যাচ্ছেন, আর দুই সাইডে দুইজন কীর্তন করতে করতে যাচ্ছেন। একজন খোল বাজাচ্ছেন আর একজন করতাল বাজাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে মূর্তিগুলো, একদম নিখুঁতভাবে করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন করে এর পেছন দিকেই দেখুন এই যে একটা ছোট্ট মন্দির দেখছেন, এইটি হচ্ছে সেই ঐতিহাসিক স্থান যেখানে বসে হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ বার হরিনাম জপ করতেন। মন্দিরের সামনে দেখুন দুই দিকে দুইটি তুলসী মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহে হরিদাস ঠাকুরের সুন্দর একটি বিগ্রহ রয়েছে। হরিদাস ঠাকুরের বিগ্রহের পাশেই দেখুন ডান দিকে একটা কুয়ো দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে একটি গুহা। এই গুহার মধ্যে একটি সাপ থাকতো। হরিদাস ঠাকুরের কাছে অনেক মানুষজন আসতো হরিদাস ঠাকুরের এই নাম জপ শুনতে বা দেখতে, কিন্তু সেই মানুষজনেরা সেই সাপটিকে দেখে ভয় পেত। ভক্তরা ভয় পেত দেখে হরিদাস ঠাকুর ভেবেছিলেন এই জায়গাটি ত্যাগ করবেন, কিন্তু একদিন দেখা গেল হরিদাস ঠাকুর এই জায়গা ছেড়ে যাওয়ার আগেই সেই সাপটি চলে গেছে। হরিদাস ঠাকুরের ভজন কুটির দর্শন করলাম। এবারে চলুন আর অন্যান্য মন্দিরগুলো আমরা দর্শন করে নিই। সামনেই দেখছেন এই যে নবনির্মিত সেই কালী মন্দিরটি। তবে কালী মন্দিরে যাওয়ার আগেই এই দিকে আরও একটি মন্দির রয়েছে, যেটি হচ্ছে পঞ্চতত্ত্ব মন্দির। আর এইখানে আর একটা জিনিস দেখুন, এই বট আর অশ্বত্থ গাছ একসঙ্গে রয়েছে। এখানে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে দেখে দেখুন একটা গাছেরই গুড়ি, কিন্তু এখানে একসঙ্গে দুটো গাছ রয়েছে। এই দিকে রয়েছে অশ্বত্থ গাছ আর এই দিকটায় রয়েছে বট গাছ। দুটো গাছ একসঙ্গে একদম জড়িয়ে উঠেছে। আর এই দিকে রয়েছে সেই পঞ্চতত্ত্ব মন্দিরটি। তো চলুন আমরা এই পঞ্চতত্ত্ব মন্দিরটি এবারে দর্শন করে নিই। এই মন্দিরের সামনেও দেখুন দুই দিকে দুইটি তুলসী মন্দির রয়েছে, আর মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে শ্রী পঞ্চতত্ত্ব মন্দির। মন্দিরের গর্ভগৃহে মাঝখানে বেদির ওপরে দেখুন রয়েছে পঞ্চতত্ত্বের একটি চিত্রপট, আর সামনে রয়েছে রাধাকৃষ্ণের একটি চিত্রপট, আর দুই সাইডে দেখুন রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও হরিদাস ঠাকুরের দারু বিগ্রহ।
গর্ভগৃহের বাইরের দিকের দেওয়ালে দেখুন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও হরিদাস ঠাকুরের বিভিন্ন লীলার চিত্র রাখা রয়েছে। আর এই মন্দিরের বারান্দার এইখানে দেখুন কত বড় বড় সব বাসনপত্র রাখা রয়েছে। এখানে যখন বড় কোনো অনুষ্ঠান হয় সেই সময় এই বাসনগুলোতেই রান্নাবান্না করা হয়। আর এখানে যে কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের জন্য কিন্তু বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা থাকে। পঞ্চতত্ত্ব মন্দির দর্শন করে বাইরে চলে আসলাম। এবারে চলুন আমরা এই নবনির্মিত মা কালীর মন্দিরটি দর্শন করে নিই। এখানে কিন্তু আগে এই মন্দিরটি ছিল না। মা কালীর যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটি আগে এই পঞ্চতত্ত্ব মন্দিরের বারান্দাতেই রাখা থাকতো। এখন মায়ের জন্য নতুন করে এই মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরটা দেখুন ৮ চালার একটি মন্দির, আর একদম ওপরে রয়েছে একটি চূড়া, আর চূড়ার ওপরে রয়েছে একটি ত্রিশূল। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। সামনেই দেখুন রয়েছে ত্রিখিলান প্রবেশপথ। মূল গর্ভগৃহের সামনেই রয়েছে এক টুকরো বারান্দা, তারপর হচ্ছে মূল গর্ভগৃহ। মায়ের মন্দিরের পাশেই দেখুন এখানে টিনের শেড দেওয়া একটা জায়গা দেখছেন, এইটি হচ্ছে রান্নাঘর। কোনো অনুষ্ঠানের সময় এইখানেই রান্না করা হয়। আর এই রান্নাঘরে দেখুন এখানে একটা রথ রাখা রয়েছে। আর এই দিকে দেখুন কত কাঠ রাখা রয়েছে। অনুষ্ঠানের সময় এই কাঠের জাল দিয়েই মাটির উনুনে রান্না করা হয়। এই যে দেখুন এখানে বড় বড় সব মাটির উনুন রয়েছে, আর এখানে দেখুন বড় একটা লোহার কড়াই রয়েছে। চলুন এইবারে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহে থাকা মাকে দর্শন করে নিই। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে শায়িত দেবাদিদেব মহাদেবের বুকের ওপরে দণ্ডায়মান চতুর্ভুজা নীলবর্ণা মা কালী। মা এখানে যোগমায়া রূপে পূজিতা হন। গর্ভগৃহের চারিদিক দিয়ে দেখুন রয়েছে খোলা জায়গা, যেখান থেকে আপনারা মন্দির পরিক্রমা করতে পারবেন। আমরা আশেপাশের সমস্ত মন্দিরগুলো দর্শন করলাম। এইবারে চলুন মূল মন্দির আমরা দর্শন করে নিই। মূল মন্দিরের যে চূড়াটা দেখুন অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার মতন। মূল মন্দিরের সামনেই দেখুন রয়েছে দুইটি তুলসী মন্দির। এখানে যে কটি মন্দির আমরা দর্শন করলাম প্রতিটা মন্দিরের সামনেই দেখুন দুই সাইডে দুইটি করে তুলসী মন্দির রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই রয়েছে এই একটি নাট মন্দির। এই নাট মন্দির পার করে তারপরেই রয়েছে এক টুকরো ছোট্ট দালান, তারপর হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। এই নাট মন্দিরের পাশেই দেখুন এখানে আরও একটি ছোট্ট মন্দির রয়েছে। ঠিক এই যে হরিদাস ঠাকুরের যে ভজন কুঠির আর এই যে নাট মন্দির তার ঠিক মাঝখানেই দেখুন এই মন্দিরটি রয়েছে, মহাকবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি মন্দির। এইবারে চলুন আমরা মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করে নিই। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে সুসজ্জিত কাঠের সিংহাসনে বিরাজ করছেন বলরাম, রেবতী, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা।
সিংহাসনের ডান দিক দিয়ে প্রথমেই রয়েছেন শ্বেতবর্ণের বলরাম। বলরাম দেবের বাঁ দিকে রয়েছেন রেবতী। রেবতী দেবীর বাঁ দিকে রয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন শ্রী রাধিকা। বলরাম, রেবতী, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার সামনেই দেখুন নিচের দিকে রয়েছে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেব। জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের ডান দিকে রয়েছেন গৌরনিতাই এবং বাঁ দিকে রয়েছে আরও একটি রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। আর একদম সামনে নিচের দিকে রয়েছে গুরুবর্গ। সিংহাসনের বাঁ দিকে দেখুন রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ আর রয়েছে অনেকগুলি গোপালের বিগ্রহ। গর্ভগৃহে সকল দেবতাদের দর্শন করে বাইরে চলে আসলাম। গর্ভগৃহের ঠিক ডান দিকেই দেখুন এইদিকে রয়েছে এই মন্দিরের রন্ধনশালা। ভগবানকে নিত্যদিন যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ এই রন্ধনশালাতেই প্রস্তুত করা হয়। এখানে দেখুন সব মায়েরা মিলে সেই ভোগ প্রস্তুতির কাজ করছেন। আর রান্নাঘরটা কিন্তু বেশ বড়। আচ্ছা বন্ধুরা, আমরা এই হরিপাটে এসে এই হরিপাটের একজন সদস্যকে পেয়ে গেছি। তা ওনার কাছ থেকে আমরা এই হরিপাট সম্বন্ধে কিছু তথ্য, কিছু কথা জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু বলুন। কার্তিক হালদার। আচ্ছা, আমরা যে এই যে মন্দিরে এসেছি, মন্দির কখন কখন খোলা থাকে? মন্দির ভোর 5টার থেকে সারাদিন খোলা থাকে, রাত্রি 10টায় বন্ধ। আচ্ছা। এর মধ্যে যখন ঠাকুরের ভোগ দেওয়া হয় সেই টাইমগুলো যে আছে সেই টাইমটা বন্ধ থাকে। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা, আবার 4টের সময় খোলা হয়। পরে আবার রাত 10টা পর্যন্ত খোলা হয়। আচ্ছা, এখানে ঠাকুরের নিত্যদিন অন্নভোগ হয় তো? নিত্যদিন অন্নভোগ হয়, শুধু আচ্ছা একাদশী বাদে। আচ্ছা আচ্ছা, এখানে ধরুন বাইরে থেকে কোনো ভক্তরা বা দর্শনার্থীরা আসলেন, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে? তাদের জন্য প্রসাদের ব্যবস্থা। তাদের অবশ্য প্রসাদ নিতে গেলে একটু মূল্য দিয়ে নিতে হবে। আর যদি বেশি লোক হয় সেই ক্ষেত্রে আগে থাকতে আমাদের অর্ডার দিতে হবে। আচ্ছা, আমরা অর্ডারটা করে দেবো। আচ্ছা, আপনাদের সঙ্গে আগের থেকে যদি যোগাযোগ করতে চায় তার জন্য একটা যদি ফোন নাম্বার বলেন। ফোন নাম্বার 9832 আচ্ছা 978586, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আচ্ছা, এই নাম্বারে আগের থেকে জানিয়ে দিলেই প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রসাদের মূল্যটা কত হয় তাও? প্রসাদের এমনি অর্ডিনারি হলে আমাদের 100 টাকা হয়। আচ্ছা, তারপরে 150 টাকা আছে, তারপর 180 টাকা। আচ্ছা, সেটা আপনারা ফোন করে কেউ যদি জিজ্ঞেস করে তখন সেই হিসাবে বলে দেবেন আর কি? হোয়াটসঅ্যাপে মেনু কার্ডটা পাঠিয়ে দিই। আচ্ছা যে আচ্ছা আমাদের প্রসাদের এই পাবেন আপনি, আচ্ছা সেই ক্ষেত্রে তার এই আচ্ছা। আর এখানে কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয় এখানে পৌষ সংক্রান্তি হয়। পৌষ সংক্রান্তি চৈতন্যদেবের 500তম জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করি। প্রায় আজ থেকে 45 বছর আগে থেকে হচ্ছে। তারপরে নবম দোল হয়। আচ্ছা। তারপরে হরিদাস ঠাকুরের তিরোধান দিবস হয়, সেটা ভাদ্র মাসের শেষে হয়। আচ্ছা, ওই তিথিটা ভাদ্র মাসের শেষে হয়। আর বিভিন্ন অনুষ্ঠান তো হতেই থাকে। মায়ের পুজো হয় এখানে, মা কালীর মন্দির আছে, মা যোগমায়া। আচ্ছা আচ্ছা, সেই অনুষ্ঠানের সময় তো ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে? তখন ফ্রি প্রসাদ। আচ্ছা আচ্ছা তখন ফ্রি প্রসাদ। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে ভক্তদের? থাকার সামান্য ব্যবস্থা আছে। আচ্ছা, থাকতে গেলে তার মূল্য কিরম দিতে হয়? সেটা খুব একটা বেশি না, দিতে হয়, কিছু দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দীক্ষা বা এইসবের কোনো ব্যবস্থা না, আছে? এখানে দীক্ষার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এখানে আর যদি কেউ ধরুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, হ্যাঁ, বিয়ে বাদে সব হবে। বিয়ে বাদে আর সমস্ত কিছু, যেমন অন্নপ্রাশন, হ্যাঁ, হ্যাঁ, অন্নপ্রাশন, বা কোনো কারো তিরোধান শ্রাদ্ধ, দিবসে, মানে শ্রাদ্ধ বলতে কি বাৎসরিক কেউ করে, এই সবগুলো হয়। আচ্ছা। বিয়ে বাদে সমস্ত অনুষ্ঠানগুলো হয়। আচ্ছা, এইগুলোর জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করে আগের থেকে জানিয়ে দিলেই ব্যবস্থা করে দেবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
তো বন্ধুরা শুনলেন, এখানে কিন্তু প্রতিদিনই অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে। আর সেই অন্নপ্রসাদের মূল্য কিন্তু এক এক দিন এক এক রকম হয়। কোনো দিন 100 টাকা, কোনো দিন 180 টাকা, কোনো দিন 120 টাকা, মানে যেমন আয়োজন থাকে সেই হিসাবে প্রসাদের মূল্যটা হয়। এই যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরের পাশেই দেখুন এই যে টিনের সেট করা একটা বড় জায়গা রয়েছে, এইখানটাতেই ভক্তদেরকে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। এখানটা দেখুন সুন্দর করে বাঁধানো রয়েছে, ফ্যান লাগানো রয়েছে যাতে ভক্তদের কোনো রকমের গরমে কষ্ট না হয়। এই জায়গাটায় নিচে বসিয়ে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আর যে সকল বয়স্ক মানুষরা আছেন যারা নিচে বসতে পারবেন না, তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। মূল মন্দিরের ঠিক পেছন দিকেই দেখুন এই দিকটায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই যে দেখছেন এখানে ছোট্ট একটা ঘরের মতন রয়েছে, এটা আসলে হচ্ছে রিজার্ভার, এখানে জলটা স্টোর করা হয়। আর এখানে দেখুন বেসিন করা রয়েছে, এদিকটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা। আর এখান থেকে সামনে একটু এগিয়ে গেলে এই বাঁ দিকে রয়েছে শৌচালয় আর রয়েছে গোশালা। তো চলুন আমরা একবার গোশালাটাও দর্শন করে আসি। ওই যে সামনে দেখছেন যে সাদা রঙের ঘরটা, ওইটাই হচ্ছে শৌচালয়, একদম মূল মন্দিরের ঠিক পেছন দিকটায়। এই যে এখানটায় রয়েছে শৌচালয়, আর এদিকে প্রচুর গাছপালাও রয়েছে দেখুন। আর এই হচ্ছে গোশালা। গোশালাটাও কিন্তু বেশ বড়। আর এখানে দেখুন একটাই গোমাতাকে দেখতে পাচ্ছি, আরও হয়তো রয়েছে কোথাও, অন্য কোথাও বাঁধা রয়েছে, এখানে একটাই গোমাতা রয়েছে। আর এই জায়গাটায় দেখুন ঘুঁটে রাখা রয়েছে, কি বড় বড় ঘুঁটেগুলো। সম্পূর্ণ মন্দির পরিক্রমা করে সব কিছু দর্শন করে আবার সামনে চলে আসলাম। এইবারে চলুন এখানে যে থাকার ব্যবস্থা রয়েছে, যে গেস্ট হাউসটা রয়েছে, সেই গেস্ট হাউসটা আমরা একবার দেখে আসি। মন্দির থেকে বেরিয়ে এই যে সামনে যে রাস্তাটা, রাস্তার ঠিক ওপারেই দেখুন গেস্ট হাউস। ওই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে গেস্ট হাউস। এবারে চলুন আমরা এই গেস্ট হাউসের ঘরগুলো কেমন সেগুলো একটু দেখে আসি। একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের মাঝখানে এই গেস্ট হাউস, খুব শান্তির কিন্তু একটা জায়গা। এখানে এসে একটা দুটো দিন থাকলে মন একদম শান্ত হয়ে যাবে। এই যে দেখুন ঘরগুলো কিন্তু বেশ বড় বড়, আর বড় বড় জানালা রয়েছে, খুব সুন্দর আলো বাতাস আসছে। আর এই যে খাট রয়েছে, বিছানা রয়েছে। এর পাশেও দেখুন আরও একটা ঘর রয়েছে। এখানে অনেকগুলোই ঘর রয়েছে থাকার জন্য। দেখুন এই যে এই একটা ঘর রয়েছে, আর প্রতিটা ঘরে কিন্তু বেশ বড় বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের সামনে দিয়েই এই টানা লম্বা বারান্দা রয়েছে। এই একটা ঘর দেখুন, একতলায়, এটা একতলাতেই এরকম 3-4টে ঘর রয়েছে। আর এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে যাওয়ার জন্য, হয়তো পরবর্তীকালে ছাদের ওপরেও ঘর হবে। তবে এই ঘরগুলোর সঙ্গে কিন্তু শৌচালয় নেই। শৌচালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আপনাদের একটু পাশে যেতে হবে। এই যে পাশেই রয়েছে এই সুন্দর শৌচালয়ের ব্যবস্থা। তো বন্ধুরা, হরিদাস ঠাকুরের এই ভজনস্থলের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।